সুপ্রিয় ধামরাই সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিজ্ঞান শাখার শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের এই রসায়ন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, বিগত কয়েকটি ক্লাসে তোমাদের সাথে আমি রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়ন অধ্যায়ের জারণ বিজারণ নিয়ে আলোচনা করছি। আজও আমরা জারণ বিজারণ অধ্যায় নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা একটি জারণ বিজারণ বিক্রিয়া সমতা করেছি। আজও আমরা কয়েকটি জারণ বিজারণ বিক্রিয়া সমতা করব। তোমাদের নিশ্চয়ই বিগত ক্লাসে দেওয়া জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণের নিয়ম এবং কতগুলো গুরুত্বপূর্ণ জারক ও বিজারকের বিক্রিয়ার ফলে তাদের জারণ সংখ্যার পরিবর্তন তোমাদের মনে আছে। কারণ এই নিয়ম এবং জারণ সংখ্যাগুলো যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে জারণ বিজারণ বিক্রিয়া সমতা করা সম্ভব নয়। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ একটি সমস্যাটি হলো সালফুরিক অ্যাসিড দ্রবণে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা হাইড্রোজেন পারঅক্সাইড জারিত হয়। বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করো। এই সমস্যা বা প্রশ্নে তিনটি যৌগ দেখা যাচ্ছে: সালফুরিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ও হাইড্রোজেন পারঅক্সাইড। প্রথমে আমাদের কাজ হবে এই তিনটি যৌগের মধ্যে কোনটি জারক এবং কোনটি বিজারক তা চিহ্নিত করা। আমাদের ইতিপূর্বে দেওয়া তালিকা অনুযায়ী এখানে পটাশিয়াম ডাইক্রোমেট হলো একটি জারক এবং হাইড্রোজেন পারঅক্সাইড হলো একটি বিজারক। তাহলে এক নম্বর যে সূচনা যে পয়েন্ট, সেই পয়েন্টে আমাকে প্রথমেই জারক বিজারক চিহ্নিত করে ফেলেছি। এখন তোমরা জানো, এখন জারক যেহেতু ইলেকট্রন গ্রহণ করে সেই জন্য তার মধ্যে বিজারণ বিক্রিয়া ঘটে, এবং বিজারক যেহেতু ইলেকট্রন ত্যাগ করে সেই জন্য তার মধ্যে জারণ বিক্রিয়া ঘটে। এখন 2 নম্বর পয়েন্টে আমরা জারকের জন্য বিজারণ অর্ধ সমীকরণ লিখব। দেখো, পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে 3টি মৌল রয়েছে: পটাশিয়াম, ক্রোমিয়াম, অক্সিজেন। এই তিনটির মধ্যে জারণ সংখ্যা পরিবর্তন হবে ক্রোমিয়ামের। তাহলে পটাশিয়ামের জারণ সংখ্যা আমরা জানি +1। সেটি উৎপাদে দেখো আমি লিখে দিয়েছি 2K+, অর্থাৎ পটাশিয়ামের জারণ সংখ্যা বিক্রিয়কের মধ্যেও +1, উৎপাদের মধ্যেও +1। যেহেতু পটাশিয়াম বিক্রিয়কে K2, অর্থাৎ বাম পাশে বিক্রিয়কে পটাশিয়াম 2টি, সেই জন্য ডান পাশে আমরা উৎপাদের বেলায় 2K+ লিখেছি। অতঃপর যে মৌলটি দেখা যাচ্ছে ক্রোমিয়াম Cr2+, এটাকে পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় মৌল বলা যায়, মাঝখানে আছে। হিসাব করে দেখো, এই ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে 6+6। আমরা ইতিপূর্বে যে তোমাদের তালিকায় দিয়েছি সেখানে দেখো যে প্রতিটি ক্রোমিয়ামের জারণ সংখ্যা +6 এবং ক্রোমিয়াম পরমাণুটি 3টি ইলেকট্রন গ্রহণ করে Cr3+ আয়নে পরিণত হয়। অর্থাৎ প্রতিটি ক্রোমিয়াম যদি 3টি ইলেকট্রন গ্রহণ করে, তো এখানে আমার ক্রোমিয়াম রয়েছে 2টি, তো 2টি ক্রোমিয়াম পরমাণু ইলেকট্রন করবে 6টি। তাহলে দেখো আমরা কি লিখি 6e। আর ডান পাশে উৎপাদে আমরা লিখেছি 2Cr3+। যেহেতু ক্রোমিয়াম 2টি পরমাণু সেই জন্য ক্রোমিয়াম 3+ আগে আমরা 2 দিয়েছি। তাহলে এখানে হিসাবটা হলো প্রতিটি ক্রোমিয়াম জারণ সংখ্যা 6+6 থেকে +3তে পরিণত হয়েছে 2টি ইলেকট্রন গ্রহণ করে, এবং যেহেতু এখানে 2টি ক্রোমিয়াম, সেই 2টি ক্রোমিয়াম 6টি ইলেকট্রন গ্রহণ করে 2Cr3+ এ পরিণত হয়েছে। অতঃপর পটাশিয়াম ডাইক্রোমেটের যে মৌলটি রয়েছে সেটি হলো অক্সিজেন।
এখানে অক্সিজেন পরমাণু রয়েছে 60টি। এই 60টি অক্সিজেন পরমাণুকে পানিতে পরিণত করতে 14টি হাইড্রোজেন আয়নের প্রয়োজন। কারণ আমরা জানি একটি পানির অণুতে একটি অক্সিজেন, দুটি হাইড্রোজেন পরমাণু থাকে, অর্থাৎ একটি অক্সিজেন পরমাণুকে পানিতে পরিণত করতে দুটি হাইড্রোজেন পরমাণু দরকার। এখানে 60টি অক্সিজেন পরমাণুকে পানিতে পরিণত করতে তাই 14টি হাইড্রোজেন আয়নের প্রয়োজন। তাহলে এই জন্য আমি 14টি হাইড্রোজেন আয়ন দিয়েছি এবং ডান পাশে উৎপাদ হিসেবে আমি 7 অণু পানি দিয়েছি। এই বিক্রিয়াটিকে, এই অর্ধ সমীকরণটিকে আমি 1 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার চলো এখানে যে বিজারক রয়েছে হাইড্রোজেন পারঅক্সাইড, তার জন্য আমরা জারণ অর্ধ সমীকরণ লিখব। এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের দুটি মৌল রয়েছে, হাইড্রোজেন, অক্সিজেন। তোমাদের ইতিপূর্বে আমি যে নিয়মটি দিয়েছি সেখানে বলেছি একমাত্র হাইড্রোজেন পারঅক্সাইডের মধ্যে অক্সিজেনের জারণ সংখ্যা -1। তাহলে এখানে এবং হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়ার ফলে অক্সিজেন অণুতে পরিণত হয়, O2। তাহলে বাম পাশে হাইড্রোজেন পারঅক্সাইডে একটি অক্সিজেন পরমাণু জারণ সংখ্যা যদি -1 হয়, তাহলে দুটি অক্সিজেন পরমাণু জারণ সংখ্যা হবে -2। সেটা উৎপাদ হিসাবে যখন O2 অর্থাৎ মুক্ত অণুতে পরিণত হয়, তখন তার জারণ সংখ্যা হয়ে যায় 0, অর্থাৎ উৎপাদে O2 জারণ সংখ্যা 0। তাহলে ডান পাশে অর্থাৎ বাম পাশে অর্থাৎ বিক্রিয়কে দুটি অক্সিজেনের জারণ সংখ্যা -2 এবং উৎপাদে জারণ সংখ্যা অক্সিজেনের 0, 2 থেকে 0, অর্থাৎ সে দুটি ইলেকট্রন ত্যাগ করেছে। এবং যেহেতু বাম পাশে দুটি হাইড্রোজেন পরমাণু রয়েছে, এই জন্য আমি ডান পাশে উৎপাদ হিসেবে 2H+ লিখেছি। এটা আবার বলতে চাই যে অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড অর্থাৎ বাম পাশে বিক্রিয়কে হাইড্রোজেন পারঅক্সাইডে দুটি অক্সিজেন পরমাণু জারণ সংখ্যা -2, উৎপাদ হিসাবে সেটি O2 অর্থাৎ ডান পাশে মুখ পরিণত হয়েছে 0। এই -2 থেকে 0-তে পরিণত হওয়ার তা সে দুটি ইলেকট্রন ত্যাগ করেছে, এই জন্য আমি 2E দিয়েছি। আর হাইড্রোজেন ব্যালেন্স করার জন্য আমি 2H দিয়েছি। এই সমীকরণটিকে আমি 2 নং সমীকরণ দ্বারা চিহ্নিত করেছি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, 1 নং সমীকরণে 6টি ইলেকট্রনের গ্রহণ ঘটেছে এবং 2 নং সমীকরণে 2টি ইলেকট্রনের বর্জন ঘটেছে। এখানে দেখা যাচ্ছে যে গৃহীত ও বর্জিত ইলেকট্রন সংখ্যা সমান নয়। এখন যদি আমি 2 নং সমীকরণে 3 দ্বারা গুণ করে দিই, তাহলে এখানে 6টি ইলেকট্রন বর্জন হয়ে যাবে এবং তখন 1 নং বিক্রিয়ায় যে 6টি ইলেকট্রন গ্রহণ তার সমান হয়ে যাবে। এই জন্য আমরা যে সমীকরণটা সমন্বিত সমীকরণ, দেখো লেখা আছে যেহেতু জারণ ও বিজারণ বিক্রিয়ায় গৃহীত ও বর্জিত ইলেকট্রন সংখ্যা সমান, সেহেতু 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে যোগ করে পাই। অর্থাৎ 3 দ্বারা গুণ করলেই আমার 6টি ইলেকট্রন বর্জন হবে, অর্থাৎ 6টি ইলেকট্রন গ্রহণের সমান হবে। তাই আমরা 2 নং সমীকরণকে 3 দ্বারা গুণ করেছি। দেখো গুণ করেছি, গুণ করে যোগ করেছি। যোগ করলে দেখা যাবে যে +6E অর্থাৎ 6টি ইলেকট্রন গ্রহণ আর 6টির বর্জন, ইলেকট্রন +6E -6E কাটা যাবে। কাটা যাওয়ার পর বাম পাশে যদি আমি ইলেকট্রন কাটা যায়, তাহলে যোগ করলে থাকে পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস, প্রথমে জারকটা লিখবে, পরে হলো বিজারক হলো 3 অণু হাইড্রোজেন পারঅক্সাইড, ইলেকট্রন কাটা গেছে। আর হাইড্রোজেন দেখাও বাম পাশে 6টি হাইড্রোজেন আয়ন রয়েছে, কিন্তু ডান পাশে যদি আমি যোগ করি তাহলে দেখো 6টি হাইড্রোজেন আয়ন রয়েছে। তার প্রেক্ষিতে আমি হাইড্রোজেন আয়ন বাম পাশেও আছে, ডান পাশে আমি এক পাশ দিয়ে করে দিই। 6টি হাইড্রোজেন আয়ন যেটা ডান পাশে সেটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে 14 থেকে 6 বিয়োগ করলে হয়ে যাবে 8। এই জন্য আমি 8H+ লিখেছি। তোমরা ইচ্ছা করলে এখানে হাইড্রোজেন 2 পাশে যোগ করে আবার আরেকটা নীল লিখে বিয়োগ করতে পারো। এবার চলো ডান পাশে উৎপাদে থেকে যাই। 2K+, 2Cr3+, তারপর 3 অণু অক্সিজেন, তারপর 7 অণু পানি, আর হাইড্রোজেন আয়ন তো চলে গেছে। এখন এই যে যোগকৃত সমীকরণটিতে দেখা যাচ্ছে যে কিছু কিছু ধনাত্মক আয়ন রয়েছে, যেমন H+, K+, C+। তাই এই যোগকৃত সমীকরণটিকে আমরা এখন
সমীকরণ পূর্ণ করব, অর্থাৎ সেটাকে নিউট্রাল করব, যেগুলো আয়ন আছে সেগুলোকে আয়ন আমরা রাখবো না। এখন লক্ষ্য করো, এই বিক্রিয়ার মধ্যে হিসাবে কিন্তু সালফিক অ্যাসিড ব্যবহার করেছি। সালফিক অ্যাসিড ব্যবহার করি, তাই আমি যুক্তিত যে সমীকরণটা দেখা যাচ্ছে সেখানে কিন্তু সালফিক অ্যাসিডের H+ চলে আসে। তো সালফিক অ্যাসিডের যদি H+ আমরা চলে আসছে, বাকি রয়েছে হলো তার ঋণাত্মক আয়ন সালফেট আয়ন। তাই আমরা যুক্তিত সমীকরণটিতে ঋণাত্মক সালফেট আয়ন সরবরাহ করব। এই সালফেট আয়ন যুক্তিত সমীকরণে যেখানে ধনাত্মক চার্জ রয়েছে সেই জায়গায় সে যাবে। দেখো, পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে কোনো চার্জ ছিল না, সে ঠিক থাকবে। হাইড্রোজেন পারঅক্সাইডও কিছু ছিল ধনাত্মক চার্জ, সে ঠিক থাকবে। এখন দেখো, হাইড্রোজেন আয়ন ছিল 8টি হাইড্রোজেন আয়ন ছিল। এখন এই হাইড্রোজেন আয়ন যদি সালফেটে যুক্ত হয়, হাইড্রোজেন আর সালফেট আয়ন যদি যুক্ত হয়, উৎপন্ন হবে সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত হলো H2SO4, অর্থাৎ প্রতিটি সালফিউরিক অ্যাসিডের মধ্যে 2টি হাইড্রোজেন আয়ন পরমাণু বা আয়ন রয়েছে। তাই আমি এখানে সালফিউরিক অ্যাসিড অণুর আগে 4 দিয়েছি। 4 দেওয়াতে এখানে হাইড্রোজেন আয়ন হয়ে গেল 4 × 8, অর্থাৎ আমার যুক্তিত সময় যে 4টি হাইড্রোজেন আয়ন ছিল তা আমার হয়ে গেল। এই জন্য আমি 4 দিয়েছি। ডান পাশে লক্ষ্য করো, ছিল K+। K+-এর সাথে যদি সালফেট আসে, পটাশিয়াম প্লাস আসে, তাহলে হবে K2SO4। K2SO4 লেখার পর এখানে 2টি পটাশিয়াম হয়ে গেল। আমার 2টি পটাশিয়াম আয়নই ছিল, যার এখানে কিছু দেওয়ার দরকার নেই। ক্রোমিয়ামের দিকে লক্ষ্য করো, ক্রোমিয়াম ছিল হলো 2Cr3+। এখন ক্রোমিয়ামের যোজনী 3+, এটা যদি সালফেট দিই, সালফেটের যোজনী হলো 2-। তাহলে আমরা যদি এই দুটি একসাথে যুক্ত হয়, অর্থাৎ ক্রোমিয়াম আর সালফেট যুক্ত হয়, এরা পরস্পর তাদের যোজনী পরিবর্তন আদান প্রদান করবে। তাহলে সালফেটের 2 চলে আসবে ক্রোমিয়ামে, আর ক্রোমিয়ামের 3 চলে যাবে সালফেটে। তাহলে কি সংকেত দাঁড়াবে Cr2SO4 আর অক্সিজেনে আর পানিতে তো কোনো চার্জ ছিল না। তাহলে তাকে দেখো, এই যে সালফেট আয়ন সরবরাহ করার পর আর কোনো আমার ঋণাত্মক বা ধনাত্মক আয়ন নেই। তাহলে এই সমীকরণে আমার জারণ বিজারণ বিক্রিয়াটি সমতা হয়ে গেল। এখন বিক্রিয়াটির সমতা হলো কিনা সেটি চলো প্রমাণ করি। বাম পাশে দেখো, পটাশিয়াম পরমাণু 2টি, পটাশিয়াম ডাইক্রোমেটে পটাশিয়াম 2টি। ডান পাশে লক্ষ্য করো, পটাশিয়াম সালফেটে পটাশিয়াম পরমাণু 2টি। বাম পাশে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম পরমাণু 2টি, ডান পাশেও ক্রোমিয়াম সালফেটে ক্রোমিয়াম পরমাণু 2টি। বাম পাশে পটাশিয়াম ডাইক্রোমেটে অক্সিজেন পরমাণু রয়েছে 7টি, এবং ডান পাশে পানির অণুতে অক্সিজেন পরমাণু রয়েছে 7টি। বাম পাশে হাইড্রোজেন পারঅক্সাইডে লক্ষ্য করো যে 3 × 6টি হাইড্রোজেন, এবং সালফিউরিক অ্যাসিডে 4 × 8টি হাইড্রোজেন। তাহলে 2টি মিলে হাইড্রোজেন হলো 6 আর 8 14টি। ডান পাশে লক্ষ্য করো, পানির মধ্যেও হাইড্রোজেন পরমাণু রয়েছে 14টি। হাইড্রোজেন পারঅক্সাইডে বাম পাশে 3 অণু অক্সিজেন রয়েছে, অর্থাৎ 3H2, 3 × 6টি অক্সিজেন রয়েছে। ডান পাশে 3 অণু অক্সিজেন উৎপন্ন হয়েছে। বাম পাশে সালফিউরিক অ্যাসিডে 4টি সালফেট আয়ন রয়েছে। ডান পাশে দেখো, পটাশিয়াম সালফেটে 1টি সালফেট আয়ন, এবং ক্রোমিয়াম সালফেটে 3টি সালফেট, অর্থাৎ 4টি সালফেট আয়ন রয়েছে। তাহলে দেখা যাচ্ছে আমার বাম পাশ এবং ডান পাশ ঠিক আছে, অর্থাৎ বাম পাশে যেগুলো পরমাণু বা আয়ন রয়েছে, ডান পাশে ঠিক সেই সমান সংখ্যক পরমাণু আছে। তাহলে বোঝা যাচ্ছে যে বিক্রিয়াটি সমতা হয়ে গেছে। এবার চলো আমরা একটি বিক্রিয়ার সমতা করি। সমস্যাটি হলো, দেখো, আবার সালফিউরিক অ্যাসিড দমনে পটাশিয়াম ডাইক্রোমেট দ্বারা ফেরাস সালফেট জারিত হয়। বিক্রিয়াটি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা করে। এই সমস্যাটিতে আমরা তাকে দেখো, আগে যে এইমাত্র সমস্যার সমাধান করেছি সেটি 2টি জিনিস মিল রয়েছে, সালফিউরিক অ্যাসিড মিল রয়েছে, পটাশিয়াম ডাইক্রোমেট মিল রয়েছে। শুধু আমরা বিজারক চেঞ্জ করে ফেলেছি, বিজারক দিয়েছি ফেরাস সালফেট। তাহলে আগের মতোই 1 নম্বর সমস্যা, যেখানে জারক পটাশিয়াম ডাইক্রোমেট, বিজারক ফেরাস সালফেট না লিখে দেখো আমি Fe2+ ফেরাস আয়ন লিখেছি। এটা কারণ হলো, প্রথমত
যে ফেরাস সালফেটের জারণ সংখ্যা পরিবর্তন হলো ফেরাসের প্রহার এই জন্য। আর দ্বিতীয়ত পূর্ববর্তী যে একটা সমস্যার সমাধান করেছি ওইখানে দেখবে সবার শেষে সমীকরণ পূর্ণতার সময় আমি সালফেট আয়ন সরবরাহ করেছি, তাই এখানেও আমি সালফেট আয়ন সবার শেষে সমীকরণ পূর্ণতা করার সময় সরবরাহ করব। এই জন্যই আমি ফেরাস সালফেটের মধ্যে সালফেট আয়নটা না লিখে শুধুমাত্র ফেরাস লিখেছি, কারণ সালফেট আয়ন আমরা পরে সরবরাহ করব। এখন জারক পটাশিয়াম ডাইক্রোমেটের মধ্যে বিজন অর্ধ সমীকরণটি লক্ষ্য করো, এখানে আগের যে বিক্রিয়া যেরকম ছিল সেরকমই হবে, সেটার কোনো পরিবর্তন নাই। ক্লিয়ার? যা ফেরাসের জারণ অর্ধ সমীকরণ লেখো। ফেরাস দেখো নিয়ম অনুযায়ী আমরা যে ফেরাস একটি ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়, ফেরিক আয়নে পরিণত হয়। তাহলে এখন দেখো আমি একটা করেছি, তাহলে কয়টা ফেরাস আয়ন আমি দিয়েছি এখন তাকে দেখো একবারে করে ফেলছি, যে 6টি ফেরাস আয়ন 6টি ইলেকট্রন থেকে 6টি ফেরিক আয়নে পড়েছে। এর কারণ হলো আমি দিয়েছি 1 নং বিক্রিয়ায় 6টি ইলেকট্রন গ্রহণ করে, তাই 2 নং বিক্রিয়ায় 6টি ইলেকট্রন ত্যাগ করবে। এই জন্যই আমি কি করেছি একবারে 6টি ইলেকট্রন দিয়ে দিয়েছি। এখন লক্ষ্য করো পরবর্তী যে এখন যেহেতু বিক্রিয়া এখানে গৃহতে বর্জিত ইলেকট্রন এখানে যে কথা সেটা তোমার দরকার নাই, সেটা হলো তাকে দেখো আমরা এখানে তাহলে 2 নং বিক্রিয়াকে আমরা কি দ্বারা 6 দ্বারা গুণ করেছি সেটা দেখো নিচে লিখে দিয়েছি। হ্যাঁ, তাহলে এখানে দুটো যোগ করি, আর তাহলে দ্বারা পটাশিয়াম ডাইক্রোমেট ঠিক থাকবে, এখানে ফেরাস আয়ন 6টি ঠিক থাকবে, প্লাস 6টি ইলেকট্রন মাইনাস 6টি ইলেকট্রন কাটা যাবে, হাইড্রোজেন 14টি ঠিক থাকবে কারণ ডান পাশে কোনো হাইড্রোজেন পরমাণু নেই। ডান পাশে লক্ষ্য করো 2টা পটাশিয়াম আয়ন, 2টা ক্রোমিয়াম আয়ন, 6টি ফেরিক আয়ন এবং 7টি পানির অণু। এখন এখানে আগের মতো আমরা যেখানে ধনাত্মক চার্জ আসে সেখানে আমরা সালফেট আয়ন সরবরাহ করব। সালফেট আয়ন সরবরাহ করলে তাকে দেখো সমানটি দাঁড়াবে পটাশিয়াম ডাইক্রোমেট ঠিক থাকবে, ফেরাস সালফেট ঠিক থাকবে কারণ ফেরাসের যোজনীয় 2 সালফেট যোজনীয় 2 দুটির কাটা থাকবে, 14টি হাইড্রোজেন আয়ন দ্বারা 7 অণু সালফেট উৎপন্ন হবে। ডান পাশে পটাশিয়াম সালফেট আগের মতো থাকবে, ক্রোমিয়াম সালফেট আগের বিক্রিয়া থাকবে। এখন ডান পাশে ফেরিক আয়ন ছিল আমার 6টি, ফেরিক আয়নের যোজন হলো 3, এই 3 যোজনী দিবে হলো সালফেটকে, সালফেটের 2 যোজনী দিবে হলো ফেরিককে, তাহলে সংখ্যা দ্বারা Fe2SO4 হোল 3। এখানে যেহেতু আমার ফেরিক আয়ন 6টি ছিল এই জন্য আগে আমি 3 দিয়ে দিছি, 3 দেওয়াতে 3 দুগুণে 6টি ফেরাস হয়ে গেল এবং 7 অণু পানি ঠিক আছে। এবার লক্ষ্য করো বিক্রিয়াটি সমতা হলো কিনা সেটা আমরা একটু যাচাই করি। বাম পাশে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম 2টি, ডান পাশে পটাশিয়াম সালফেটে ক্রোমিয়াম 2টি। বাম পাশে পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়াম 2টি পরমাণু রয়েছে এবং ডান পাশে ক্রোমিয়াম সালফেটেও 2টি ক্রোমিয়াম পরমাণু রয়েছে। বাম পাশে পটাশিয়াম ডাইক্রোমেটে 7টি অক্সিজেন পরমাণু রয়েছে, ডান পাশে পানির অণুতেও 7টি অক্সিজেন পরমাণু রয়েছে। ডান পাশে ফেরাস সালফেটে 6টি আয়রন রয়েছে, আয়রন পরমাণু রয়েছে, ডান পাশেও ফেরিক সালফেটে 6টি আয়রন পরমাণু রয়েছে। বাম পাশে ফেরাস সালফেটের মধ্যে 6টি সালফেট আয়ন এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে 7টি সালফেট আয়ন রয়েছে, অর্থাৎ টোটাল সালফেট আয়ন হলো 6টি আর 7টি 13টি। এখন ডান পাশে লক্ষ্য করো ক্রোমিয়াম সালফেটের মধ্যে সালফেট আয়ন 3টি, ফেরিক সালফেটের মধ্যে 3 3 9, 9টি আর 3টি 12টি, 9টি আর 3টি আমার কয়টি 12টি, আর সালফেটের মধ্যে পটাশিয়াম সালফেটে 1টি। আমি আবার বলি ডান পাশে পটাশিয়াম সালফেটে 1টি সালফেট আয়ন, ক্রোমিয়াম সালফেটে 3টি সালফেট আয়ন এবং ফেরিক সালফেটে 9টি, 1 3 4 4 আর 9 13, অর্থাৎ 13টি সালফেট, অর্থাৎ বাম পাশেও 13টি সালফেট আয়ন, ডান পাশে 13টি সালফেট আছে। এবং বাম পাশে সালফিউরিক অ্যাসিডের মধ্যে 7 দুগুণে 14টি হাইড্রোজেন পরমাণু রয়েছে, ডান পাশেও পানির অণুতে 14টি হাইড্রোজেন পরমাণু রয়েছে। শিক্ষার্থীদের দেখা যাচ্ছে এখানে বাম পাশে পরমাণুর সংখ্যা এবং ডান পাশের পরমাণুর সংখ্যা অথবা বাম পাশের আয়ন সংখ্যা ডান পাশের আয়ন সংখ্যা প্রত্যেকটি সমান রয়েছে। এতে প্রমাণিত হয়েছে
যে এই বিক্রিয়াটি আমাদের সমতাকৃত হয়েছে। শিক্ষার্থীরা, এরকম আরও অনেক জারণ বিক্রিয়া আমরা সমতা করতে হবে, কারণ এই জারণ বিজারণ বিক্রিয়া থেকে উদ্দীপক আসবে, সৃজনশীল আসবে। এখন আমরা সরাসরি তোমাদের জারণ বিজারণ বিক্রিয়া দিয়ে দিচ্ছি। আগামী ক্লাসে আমরা কোনো চিত্রের মাধ্যমে সৃজনশীল আকারে কোনো একটি বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া সমতা করব। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।